Hello learners, welcome back to English classes. In today's class, we will discuss about a wonderful romantic poem by John Keats, that is Ode to a Nightingale. This particular poem, Ode to a Nightingale, is written in a ode form. And we know an ode is a kind of lyrical poetry where there is a direct address or praise to a particular person or thing or any idea. Okay, so in this particular ode, that is Ode to a Nightingale, here the poet actually praises the song of the nightingale, and he also share his personal experiences he come across while listening to the song of the nightingale. Okay, so particularly in this video lecture, we actually talk about the poet and his aspects of his poetry, or we can say his characteristics of poetry in general, and more importantly we will discuss about the key facts of this particular poem, that is Ode to a Nightingale, and at the end of the video we will discuss about a little bit of summary of this particular poem Ode to a Nightingale. Okay, so if you like the video, so please like and comment and share with your friends, and if you are a newcomer to this channel, don't forget to subscribe our channel. Okay, so let's get started the video. Let's know about the poet John Keats. John Keats, a well-known romantic poet who was born on 31st October 1795 and died on 23rd February 1821. So his lifespan is very short, only 25 years. এই মাত্র 25 বছর বয়সে কিন্তু তিনি মারা যান, এবং তার লাইফের লাস্ট 3 ইয়ার্স অর্থাৎ 1818 থেকে 1821 এই 3টে বছর ভীষণ ক্রুশিয়াল ছিল, কারণ এই 3টে বছরে কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ লেখাগুলো তিনি লিখে যান। কেমন? অ্যান্ড জন কিটস কিন্তু সেকেন্ড জেনারেশন রোম্যান্টিক রাইটার, অর্থাৎ ফার্স্ট জেনারেশন আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং রবার্ট শাউদে, এবং সেকেন্ড জেনারেশন হচ্ছে পিবি শেলি, জন কিটস এবং লর্ড বায়রন। সো জন কিটস তার লেখা কিন্তু প্রথমের দিকে ভীষণ ক্রিটিসাইজ হতো, এবং পরবর্তীতে তার যে লেখাগুলো ডেফিনেটলি সেইটা খুবই এক্সিলেন্ট তার ওয়ার্কগুলো ধরা হয় অ্যাকচুয়ালি। তো তার যে লাইফ অ্যাকচুয়ালি তার ভীষণ প্যাথেটিক লাইফ, ঠিক আছে, মানে হি লস্ট হিজ পেরেন্টস অ্যাট দ্য ভেরি আর্লি এজ, মানে ভীষণ অল্প বয়সে কিন্তু তার বাবা মাকে হারায়, এবং তার মৃত্যুর কয়েক বছর আগেই কিন্তু তার ব্রাদার টম, ঠিক আছে, তাকেও তিনি হারিয়ে ফেলেন। টম কিন্তু টিউবারকুলোসিসে মারা যায়, যে রোগটাতে কিন্তু কবি জন কিটস নিজেও মারা যান, টিউবারকুলোসিস। ওকে, সো তার যে পুরো প্যাথেটিক লাইফ, তার এই প্যাথেটিক লাইফ এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু তার লেখায় ফুটে ওঠে, কিন্তু একদম ডিরেক্টলি নয়, ভীষণ মাইল্ড ওয়েতে, কারণ তিনি কিন্তু তার লেখায় কখনোই তার এক্সপিরিয়েন্সকে অ্যাজ ইট ইজ মানে পুরোপুরিভাবে তুলে ধরেননি, ভীষণ মাইল্ড ওয়েতে কিন্তু সেটা মানে আমরা তাদের লেখায় দেখতে পাবো, তার লেখায় দেখতে পাই অ্যাকচুয়ালি। ওকে, সো তার যে বেস্ট ওয়ার্কস, তার বেস্ট ওয়ার্কের মধ্যে পড়ছে লামিয়া, হাইপেরিয়ান, এন্ডিমিয়ান, এবং তার যে ফেমাস ওডগুলো রয়েছে যেমন ওড টু আ নাইটেঙ্গেল, ওড টু অটম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন। সো এইগুলো হচ্ছে তার মোটামুটি ফেমাস ওয়ার্ক, ঠিক আছে। সো আমরা যে আজকে স্পেশাল যে পোয়েমটা পড়বো সেটা হচ্ছে অ্যান ওড টু আ নাইটেঙ্গেল, ঠিক আছে, একটা নাইটেঙ্গেল পাখিকে নিয়ে তার যে কবিতাটা সেটা পড়বো। তো আমি ইন জেনারেল ফার্স্টে অ্যাসপেক্টসগুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে। অ্যাসপেক্টস যদি না বুঝতে পারো, দ্যাট মিনস ক্যারেক্টারিস্টিক্স যদি না বুঝতে পারো তার লেখার ধরন, ঠিক আছে, প্রত্যেকটা রাইটিং বোঝার আগে কিন্তু তোমাদেরকে মানে রাইটারের ব্যাকগ্রাউন্ড সমেত, পোয়েট্রির ব্যাকগ্রাউন্ড সমেত কিন্তু তার যে অ্যাসপেক্টস অফ রাইটিং সেটা কিন্তু জানা প্রয়োজন, তাহলে কি অ্যান্সার লিখতে তোমাদের অনেকটা সুবিধা হবে। সো লেটস নো অ্যাবাউট সাম ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ হিজ পোয়েট্রি। ওকে, so first of all I will mention the aspects and then I will describe in detail. Okay, so first of all, love for beauty, sensuousness, Hellenism, medievalism, negative capability, individualism, escapism and imagination. These are basic traits or the aspects of his writing,
ঠিক আছে। জন কিটস কিন্তু তার সমস্ত লেখায় এই অ্যাসপেক্টগুলো ইউজ করতো। আমরা কিন্তু ওড টু নাইটিঙ্গেল পড়তে গেলে এই অ্যাসপেক্টগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এই অ্যাসপেক্টগুলো না বুঝলে কিন্তু আমরা কিটসের লেখাকে ডেসক্রাইব করতে পারবো না, ঠিক আছে। সো অ্যানালিটিক্যালি কিন্তু আমাদেরকে পড়তে গেলে এই যে টার্মগুলো যেগুলো বললাম, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সো একে একে আমরা এটা জানবো। ফার্স্ট অফ অল যেটা জানবো সেটা হচ্ছে লাভ ফর বিউটি। সো কিটসের মতে লাভ ফর বিউটি এটা কিন্তু একটা আইডিয়ালিজম, ঠিক আছে। কিটস কিন্তু তার প্রত্যেকটি লেখায় বিউটিকে প্রাধান্য দিত, ঠিক আছে। দিস বিউটি ডাজ নট রেসিস্ট ইন আউটার বিউটি, এটা কিন্তু কোনো আউটার বিউটি নয়। এই বিউটি বলতে কিন্তু সেটা কোনো হিউম্যান বিংয়ে হতে পারে, সেটা কোনো নেচারে হতে পারে, বা সেটা কোনো আর্টে হতে পারে, ওকে। অর্থাৎ বিউটি ইন অ্যাবসলিউট টার্ম, ঠিক আছে, একটা অ্যাবসলিউট অর্থে কিন্তু তিনি বিউটি ইউজ করতেন। সো এই বিউটিটা হচ্ছে অর্থাৎ তার সেন্সুয়াসনেস, ডেফিনেটলি সেটা আমি পরে ডিসক্রাইব করছি, তার যে সৌন্দর্য, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার জিনিসের সৌন্দর্য কিন্তু তার শুধু বাহ্যিক রূপ দিয়ে বিচার করা যায় না, ঠিক আছে। তিনি মনে করতেন যে সৌন্দর্যর কিন্তু একটা গুণ থাকে, অর্থাৎ প্রত্যেকটি সুন্দর জিনিসের কিন্তু কদর থাকা চাই বা কদর থাকে। এবং তিনি এই তথ্য দিতে গিয়ে কিন্তু তিনি আরও বলেন যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ঠিক আছে, সত্যই সুন্দর এবং সুন্দরই সত্য। তো তার যে থিওরি, অর্থাৎ আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, তার এটা কিন্তু হাইপেরিয়ানে মেবি এই লাইনটা ফার্স্টে, হাইপেরিয়ানা মেবি এন্ডেমিয়ানে লেখা। সো এই যে লাইনটা আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার, এই লাইনটা কিন্তু ভীষণ একটা ইউনিভার্সাল লাইন, জন কিটসের লেখা। তো তিনি কিন্তু এই যে মানে সৌন্দর্যের আরাধনা কিন্তু তিনি ভীষণভাবে করতেন, সেটা ন্যাচারাল কোনো অবজেক্টের হোক, কোনো হিউম্যান বিং হোক, অথবা কোনো আর্ট অর্থাৎ শিল্পের প্রতি হোক, কেমন। সো ফার্স্ট আমরা যেই পার্টিকুলার পোয়েম পড়বো, ওড টু আ নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল পাখির যে সং, তার যে গান, তার সৌন্দর্যকে তিনি উপভোগ করছেন, তার সৌন্দর্যের গুণে কিন্তু তিনি মোহিত হয়ে কিন্তু তিনি এই ওয়ার্ল্ড থেকে, দিস মান্ডেন ওয়ার্ল্ডটাকে কি করছে, সে এক্সিড করছে, সে কিন্তু পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো তার যে লাভ ফর বিউটি সেটা কিন্তু তার লেখায় আমরা দেখতে পাই। যখন টেক্সটটা পড়বো আরও ডিটেলসে বলবো। নেক্সট যেটা রয়েছে মোর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার সেন্সুয়াসনেস, ঠিক আছে। সেন্সুয়াসনেসটা কি? সেন্সুয়াসনেস হচ্ছে 5টি সেন্স অর্গান যেটা আমাদের, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, ঠিক আছে। এই যে 5টা সেন্স, এই সেন্স থেকে আমরা বাহ্যিক যেগুলোকে অ্যাকচুয়ালি ইন্দ্রিয় বলা হয়, রাইট। সো এই পঞ্চেন্দ্রিয় দিয়ে কি হয়, আমরা বাইরের যে আউটার নলেজটা, আউটার বিউটিটা, সেটাকে ফিল করতে পারি। লাইক আমরা চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে টাচ করে বুঝতে পারছি, স্মেল নিচ্ছি, ঠিক আছে, বা টেস্ট নিচ্ছি। এই যে 5টা সেন্স, ঠিক আছে, এই 5টা সেন্স দিয়ে আমরা যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি, এই এক্সপিরিয়েন্সের কথা বলছে। কারণ কিটসের লেখায় কিন্তু ভীষণভাবে এই সেন্সারি, তার লেখা অ্যাকচুয়ালি কিন্তু সেন্সারি ইমেজকে প্রদান করে। অর্থাৎ শেলির যেখানে আমরা আইডিয়ালিজমকে দেখতাম, অর্থাৎ তার চিন্তাধারা পুরো সম্পূর্ণ আলাদা ছিল, সেখানে কিটসের লেখা আমরা কি দেখতে পাবো, আমাদের অন কাইন্ড অফ সেন্সারি ফিলিংস, অর্থাৎ তোমার একটা ফিলিংকে কিন্তু তিনি অলওয়েজ প্রাধান্য দেন, ঠিক আছে। অর্থাৎ সেন্সুয়াসনেস মানেই হচ্ছে 5টা ইন্দ্রিয়র দ্বারা যে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো আমরা গ্যাদার করছি, কালেক্ট করছি, ঠিক আছে, এটা হচ্ছে সেন্সুয়াসনেস। ফর এক্সাম্পল আমরা যদি ওড টু আ নাইটিঙ্গেল কবিতায় দেখি, সেখানে কিন্তু যে তিনি যখন ডেসক্রাইব করবেন যে তিনি তার কল্পনায় কার সঙ্গে, নাইটিঙ্গেলের সঙ্গে ভেসে যাচ্ছেন, ঠিক আছে, তখন কি হচ্ছে, ভেসে যাওয়ার সময় তিনি কিন্তু কিসের সাহায্য নিচ্ছেন, ওয়াইন, ঠিক আছে, একটা ড্রিঙ্ক, ওয়াইনের সাহায্য নিচ্ছেন। সেই ওয়াইনটাকে ডেসক্রাইব করছেন, সে দারুণ অসাধারণ একটা ডেসক্রিপশন রয়েছে। যেমন ওয়াইনটাকে যখন ডেসক্রাইব করেন যে ওয়াইনটা কোথা থেকে, ঠিক আছে, এবং ওয়াইনটার কালার, ঠিক আছে, রেড, যে বাবল তার উপরে উঠছে, অর্থাৎ বুদবুদ উঠছে। তো মানে অসাধারণ একটা আমাদের কি একটা প্রত্যক্ষ যেন ইমেজারি ক্রিয়েট করছে, ঠিক আছে।
আমরা চাক্ষুষ যেন সেটাকে দেখতে পাচ্ছি, এই ফিলিংসটা কিন্তু আমরা জন কিটসের লেখায়, প্রত্যেকটি লেখায় কিন্তু তার এটা পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে হেলেনিজম। সো হেলেনিজম ইজ টোটালি দি লাভ ফর গ্রিক আর্ট, কালচার, এনি লিটারেচার, এভরিথিং। অ্যাকচুয়ালি জন কিটস ভীষণভাবে কিন্তু ন্যাক ছিল গ্রিক লিটারেচারের প্রতি, গ্রিক রাইটিংয়ের প্রতি, গ্রিক আর্টের প্রতি। ঠিক আছে, তার প্রত্যেকটি লেখায় কিন্তু গ্রিক ইমেজারি, গ্রিক অ্যালিউশন দেখবে তিনি কিন্তু দেন। ঠিক আছে, ফর এক্সাম্পল যদি বলি, সে আমাদের ওড টু আ নাইটিঙ্গেলে তিনি কিন্তু অনেক ইমেজারি ইউজ করেছেন গ্রিক মিথোলজি থেকে, যেমন লিথি ওয়ার্ড, অর্থাৎ যে রিভার, লিথি রিভার তিনি ইউজ করেছেন, বিভিন্ন গড, গ্রিক গড গডেসের নাম উচ্চারণ মানে তিনি মেনশন করেছেন। সো হেলেনিজম হচ্ছে দ্য লাভ ফর দ্য গ্রিক কালচার, আর্ট, এনিথিং। ঠিক আছে, তো জন কিটস কিন্তু যে গ্রিক লেখা খুব পড়েছেন এইরকম ব্যাপারটা নয়। ঠিক আছে, তিনি কিন্তু তিনি যেই লেখাগুলো পড়েছেন বা যে ট্রান্সলেশনগুলো পড়েছেন, অ্যাকচুয়ালি তার একটা বিশেষ ভালো লাগা ছিল গ্রিক আর্টের প্রতি, গ্রিক লেখার প্রতি। ঠিক আছে, সো এই কারণে তার লেখায় আমরা প্রচুর পরিমাণে পাবো। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে মেডিয়েভালিজম। ঠিক আছে, মেডিয়েভালিজম হচ্ছে তার লেখার, বিভিন্ন লেখায় মানে আমাদের ওড টু আ নাইটিঙ্গেলে খুব কম দেখতে পেলেও তার আদার্স যে রাইটিংগুলো, ঠিক আছে, যেমন লা বেলে দস অন মার্সি, তোমরা যদি এই পোয়েমটা পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে দেখবে সেখানে যে মেডিয়েভালিজম, ঠিক আছে, সেটা দেখতে পাবো। আবার মেডিয়েভালিজমের আরেকটা আমি উদাহরণ বলবো, ডেফিনেটলি আমাদের ওড টু আ নাইটিঙ্গেলেও আছে। লাস্টের দিকে যখন আমরা দেখব যে একটা ক্যারেক্টার রয়েছে রুথ, তার কথা বলতে গিয়ে, বা একজন কেভ অর্থাৎ সমুদ্রের মাঝে কাউকে আটকে দিয়েছে এবং মানে একটা মানে কি বলবো, একজন আটকে আছে এবং তাকে তার নাইট অর্থাৎ যোদ্ধা সে ছাড়াতে আসবে, ঠিক আছে, উদ্ধার করতে আসবে। এই যে মেডিয়েভাল যে স্টোরি, সেটা তিনি কিন্তু ওড টু আ নাইটিঙ্গেলে তিনি এক্সপ্লেন করেছে। তো মেডিয়েভালিজমও কিন্তু তার লেখায় প্রচুরভাবে ইউজ করেছেন তিনি। অ্যান্ড অ্যানাদার যেটা আরেকটা বড় সেটা বিষয়, সেটা হচ্ছে নেগেটিভ ক্যাপাবিলিটি। ঠিক আছে, এই নেগেটিভ ক্যাপাবিলিটি কিন্তু জন কিটসের অ্যাকচুয়ালি মানে আবিষ্কার করা, অর্থাৎ তিনি কিন্তু তার রাইটিংয়ে কিন্তু কখনোই তার পার্সোনাল লাইফকে বা অথরের পার্সোনাল লাইফকে মিক্সড করে দিতেন না। ঠিক আছে, অর্থাৎ অলওয়েজ তিনি কিন্তু একটা ডিস্টেন্স বজায় রাখতেন তার লেখার সঙ্গে, একজন রাইটারের যেন ডিস্টেন্স থাকে। ঠিক আছে, একটা রিডার যেন সেই লেখাটাকে ফিল করতে পারেন। সো এই নেগেটিভ ক্যাপাবিলিটিও কিন্তু তার লেখায় পাওয়া যায়। অ্যান্ড আর যে তিনটে আমি ক্যারেক্টারিস্টিক বললাম, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বুঝিয়েছিলাম, যেমন ইন্ডিভিজুয়ালিটি কি সেটা বুঝিয়েছি, অর্থাৎ নিজের যে সাবজেক্টিভিটি, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালিটি বলো বা সাবজেক্টিভিটি বলো, নিজের মতো করে লেখা, ঠিক আছে, নিজেকে তুলে ধরা, অ্যাকচুয়ালি নিজেকে প্রেজেন্ট করা, তো সেটা রয়েছে। আর এসকেপিজম তো মানে ভীষণ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর জন কিটস হচ্ছে এসকেপিস্ট রাইটারদের মধ্যে বলতে পারো রিয়েলিস্ট এসকেপিস্ট, অর্থাৎ তিনি ডেফিনেটলি হি এসকেপস ফ্রম দিস মান্ডেন এক্সিস্টেন্স অফ দি ওয়ার্ল্ড টু আ বেটার ওয়ার্ল্ড। ঠিক আছে, কিন্তু হি কেম ব্যাক অ্যাট দি এন্ড। ঠিক আছে, তিনি কিন্তু লাস্ট লেভেলে ফিরে আসছেন, সেই মানে তিনি এসকেপ করছেন বাট ফিরে আসছেন। ঠিক আছে, তো এটা রয়েছে এসকেপিজম, তো প্রত্যেকটা রোম্যান্টিক রাইটারের অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ লাস্ট যেই তিনটে পয়েন্ট আমি বললাম, যে সাবজেক্টিভিটি, এসকেপিজম এবং ইমাজিনেশন, এই তিনটে কিন্তু প্রত্যেকটি রোম্যান্টিক রাইটারের লেখায় ভীষণভাবে প্রকট, এবং এটা রোম্যান্টিক লেখারই অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য। ঠিক আছে, বাকি যে অ্যাসপেক্টগুলো বললাম সেইগুলো কিন্তু স্পেশালি জন কিটসের লেখায় ফলো করা হয়। ঠিক আছে, সো আমি আজকে যে অ্যাসপেক্টগুলো পড়লাম, তোমরা এটা আরও ডিটেলসে তোমরা স্টাডি করবে। জন কিটসে তোমরা যদি যারা ইউজিসি নেটের প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে ফার্দার কিন্তু এইসব বিষয়গুলো নিয়ে একটু বেশি পড়তে হয়। ঠিক আছে, মানে ডিটেলসে পড়লে কি নলেজটা একটু বেশি মানে ভালো হবে। তবে ডেফিনেটলি আমি খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, টেক্সট পড়ানোর সময় আরও ভালোভাবে ডিটেলসে আমি আলোচনা করব, কেমন? সো অ্যাসপেক্টস আমরা দেখলাম। নাও লেটস টক অ্যাবাউট দি মেইন থিমস অর দ্য মেন পয়েন্টস অফ দ্য পোয়েম। ঠিক আছে, অর্থাৎ যে মেন ফ্যাক্টসগুলো রয়েছে পোয়েমে, সে মেন ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করা যাক।
পোয়েমটা হয়তো ইন্ট্রোডাক্টরি ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে যাচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। আই হোপ তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই ইন্ট্রোডাক্টরি ভিডিওটা। The poem Ode to a Nightingale is composed in 1819 and also published in the same year in Annals of the Fine Arts. এই কবিতাটি কিন্তু 80 লাইনের একটি কবিতা এবং 8টি স্ট্যান্জায় বিভক্ত, ঠিক আছে। প্রত্যেকটি স্ট্যান্জায় 10টা করে লাইন রয়েছে এবং এর রাইম স্কিম হচ্ছে এবি এবি সিডিই সিডিই, ঠিক আছে। আর এর যে মেন থিম, অ্যাকচুয়ালি the main theme of this particular poem is the transitoriness of the human being and the permanence of the natural thing, অর্থাৎ নাইটিঙ্গেলের যে সং, ঠিক আছে, সেই সংটা যে পারমানেন্স সেটার সঙ্গে কিন্তু হিউম্যান বিংসের যে ট্রানজিটরিনেস বা যে ইমর্টালিটি সেটা কিন্তু এখানে তুলনা করা হয়েছে। চলো সেটিংসটা জেনে নেওয়া যাক। জন কিটস যখন এই কবিতাটি লেখেন তখন তিনি তার বন্ধু চার্লস ব্রাউনের বাড়িতেই ছিলেন এবং চার্লস ব্রাউন কিন্তু বলেন যে জন কিটস তার ব্রেকফাস্ট সেরে একদিন তার চেয়ারটি নিয়ে একটি গাছের নিচে বসেন এবং সেই গাছেই কিন্তু নাইটিঙ্গেল বাসা বেঁধেছিল এবং সেখানে নাইটিঙ্গেল পাখি গান করছিল। তো এই নাইটিঙ্গেল পাখির গান শুনেই কিন্তু আমাদের কবি জন কিটস তিনি কিন্তু আচ্ছন্ন হয়ে পড়েন এবং তিনি একটা ড্রিমল্যান্ডে চলে যান, অর্থাৎ নাইটিঙ্গেলের যে ল্যান্ড সেখানে তিনি পৌঁছে যান এবং তার যে পোয়েট্রি তিনি কিন্তু তখন রচনা করেন, ঠিক আছে। সো আমরা এই পোয়েট্রিটা খুব সংক্ষেপে জানবো, আর টেক্সটে পড়ানোর সময় আমি ডিটেলসে বলবো, বিভিন্ন অ্যালিউশন যেগুলো রয়েছে আমি ডিটেলসে বলবো। সো এই যে কবিতাটি, এখানে অ্যাকচুয়ালি একটি পাখি, নাইটিঙ্গেল পাখি কিন্তু এমনিতেই বিষাদ ঘন তার গান, কিন্তু কবি এখানে তার গানকে কিন্তু জয়াস হিসেবে তুলে ধরেছে। তার যে রোমাঞ্চকর গান, ঠিক আছে, তার হ্যাপি সং শুনে কবির মনে হয়েছে যে তিনি এই পৃথিবী ছেড়ে তার পৃথিবীতে যেতে চান, অর্থাৎ নাইটিঙ্গেল পৃথিবীতে যেতে চান। তো এই যে এই মান্ডেন ওয়ার্ল্ড ছেড়ে তিনি নাইটিঙ্গেলের পৃথিবীতে যেতে চান, তার জন্য কিন্তু তাকে কিসের সাহায্য নিতে হবে? ওয়াইনের সাহায্য নিতে হবে, ঠিক আছে। তো তিনি ওয়াইনের উদাহরণ দিতে গিয়ে বিভিন্ন ধরনের অ্যালিউশন ইউজ করেন যে তিনি কিভাবে, মানে কোন ওয়াইনটা অ্যাকচুয়ালি খেতে চান, ঠিক আছে, প্রভিন্সিক্যাল ওয়াইন, অর্থাৎ তিনি কবিতায় বলেন, আমি ডিটেলসে তখন বলবো, তিনি সেই ওয়াইন খেয়ে নাইটিঙ্গেলের জগতে যেতে চান। নাইটিঙ্গেলের জগতে যাওয়ার তার অন্যতম কারণ হচ্ছে এই যে ফ্রাস্ট্রেশন, ওজ অ্যান্ড সাফারিং অফ দিস ওয়ার্ল্ড, ঠিক আছে, এই যে মানে কি বলবো, পৃথিবীর যে ব্যথা, ঠিক আছে, যন্ত্রণা, কষ্ট, এই সমস্ত অনুভূতি ছেড়ে তিনি কিন্তু নাইটিঙ্গেলের সুখময় যে পৃথিবী, সেই পৃথিবীতে তিনি যেতে চান, ঠিক আছে। তো তিনি সেই নাইটিঙ্গেলের জগতে যেতে চান নাইটিঙ্গেলের সঙ্গে, ঠিক আছে। তিনি নাইটিঙ্গেলকে বলছেন যে তুমি আমাকে নিয়ে চলো, কিন্তু ওয়াইনের থ্রুতে তিনি যেতে চান না। তিনি বলছে যে কি, যে আমি পোয়েট্রির থ্রুতে যাব, অর্থাৎ ইমাজিনেশনের থ্রুতে যাব। এই যে কথাটি, অর্থাৎ তিনি কিন্তু কোনো মাদকের প্রভাবে, অর্থাৎ মানে তিনি জ্ঞান হারিয়ে বা নেশা করে কিন্তু তিনি পাড়ি দিতে চান না নাইটিঙ্গেলের জগতে। তিনি কিন্তু পোয়েট্রি, অর্থাৎ তার যে ইমাজিনেশন, চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু তিনি নাইটিঙ্গেলের জগতে যেতে চান, ঠিক আছে। এবার তিনি, অর্থাৎ ওখানে বলেছে যে পোয়েট, আর্ট অফ পোয়েসি, ঠিক আছে। তো তিনি নাইটিঙ্গেলের জগতে গিয়ে তিনি ইমাজিন করছেন তিনি যেন চলে গেছেন সেখানে, এবং সেখানে গিয়ে তিনি দেখতে পাচ্ছেন যে চাঁদ, যে মুনের কথা অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছিল, যে সে তার থ্রোনে বসে আছে, ঠিক আছে, চাঁদের দেবী সে থ্রোনে বসে আছে এবং সে তার থ্রোনে বসে আছে এবং চারিপাশে যে সুগন্ধ ফুলের, বিভিন্ন ফুলের ওখানে নাম করেছেন, মানে কবি বেশ কিছু নাম করেছেন, হতন ফুল। তো এই সমস্ত ফুলগুলোর গন্ধ তিনি কিন্তু সেখানে পাচ্ছেন, ঠিক আছে। তবুও কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যে বিভিন্ন সেন্সারি যে ইমেজারি তিনি কিন্তু ইউজ করেছেন, ঠিক আছে। তারপরে তিনি সেখান থেকে ডেসক্রাইব করে তিনি নাইটিঙ্গেলের সংকে প্রেজ করে তিনি বলেন যে এই সং, নাইটিঙ্গেলের সং কত মানুষকে না আনন্দ দিয়েছে, সেই অ্যানসিয়েন্ট যুগে রাজাদের থেকে শুরু করে, বা রুথ নামক একজন যে বিবলিক্যাল একজন ক্যারেক্টার, ঠিক আছে। তো রুথ, তিনি তার হাজব্যান্ড সে বিদেশে রয়েছে, ঠিক আছে, মানে রুথ অ্যাকচুয়ালি বিদেশে রয়েছে। তো
তার যে কষ্ট যন্ত্রণা, ঠিক আছে, তার হাজবেন্ড মারা গেছেন এবং তিনি তার বিদেশে কিন্তু তিনি কাজ করেন, তো তার যে ঘরে ফেরার যে সুপ্ত বাসনা, তার মনটাকে এই নাইটিঙ্গেলের সং শান্ত করেছে। বা কোনো একটা সমুদ্রের মাঝে যেখানে একটা নারীকে বন্দি করে রাখা হয়েছে, ঠিক আছে, তার যে দুঃখ যন্ত্রণা, সমস্ত যন্ত্রণাটাকেই কিন্তু মানে নাইটিঙ্গেল পাখির সংটা যেন সান্ত্বনা দিচ্ছে। তো কবি চাইছে যে তাকেও যেন তার সংটা যেন মানে সান্ত্বনা দেয়। তো এইখানেই লাস্টে তিনি কিন্তু এই সমস্ত উদাহরণ দিতে দিতেই তিনি হঠাৎ তার মনে হয় যে না, এটা তো হতে পারে না, ফরলন বলে তিনি বলেন যে এটা যে ফ্যান্সি ক্যান নট চিট সো ওয়েল, ঠিক আছে, অর্থাৎ কি বলছে যে আমাকে চিট করতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ নাইটিঙ্গেলের যে জগৎ, সেই জগতে তিনি যে যেতে পারবেন না, তিনি তার যে রিয়েল সেলফে তিনি ফিরে আসেন, ঠিক আছে, তিনি এসকেপ করছিলেন ফ্রম দিস মান্ডেন ওয়ার্ল্ড টু দি ওয়ার্ল্ড অফ দ্য নাইটিঙ্গেল, বাট হি কেম ব্যাক অ্যান্ড রিয়েলাইজেস দ্যাট দিস ইজ নট পসিবল ফর হিউম্যান বিং টু এক্সিড দিস ওয়ার্ল্ড, ঠিক আছে, হিউম্যান বিংয়ের পক্ষে কিন্তু সম্ভব নয়। সো তার যে রিয়েলাইজেশন, সো এই কারণে কিন্তু নাইটিঙ্গেল এই কারণে কিন্তু জন কিটসকে একজন রিয়ালিস্ট এসকেপিস্ট বলা হয়, ঠিক আছে, তিনি কিন্তু এসকেপ করেও কিন্তু ব্যাক করছেন রিয়ালিটিতে, ঠিক আছে, এবং তিনি রিয়ালাইজ করছেন যে হিউম্যান বিং ইজ সারাউন্ডেড বাই দি রুলস, নর্মস অ্যান্ড দি কাইন্ডস অফ সিচুয়েশন দ্যাট হি অর শি ক্যান নট এক্সিডস, ঠিক আছে, মানে পেরিয়ে যেতে পারবে না হিউম্যান বিং কখনোই কিন্তু এই দুঃখ কষ্ট না যন্ত্রণার পৃথিবী ছেড়ে কিন্তু যেতে পারবে না নাইটিঙ্গেল, বা তার সুখকর জগতে কিন্তু যেতে পারবে না, তার রিয়েলাইজেশনটা শেষ অবধি হয়। তো এটা একটা ইন্টারেস্টিং কবিতা, ঠিক আছে, তার যে প্যাথেটিক লাইফ, আমরা তার প্যাথেটিক লাইফ, তার ব্রাদারের মৃত্যু, এ সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাবো যখন আমরা টেক্সটটা পড়বো। সো আই হোপ টেক্সটটা তোমরা অ্যাটেন্ড করবে, আর যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, ডেফিনেটলি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের সাথে। আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম একটা ড্রাফট, তবুও অনেকটা লেন্দি হয়ে গেল ইন্ট্রোডাক্টরি ভিডিওটা। আর ইন্ট্রোডাক্টরি ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখবে কাইন্ডলি, কারণ ইন্ট্রোডাক্টরি ভিডিও যদি তোমরা না দেখো, ব্যাকগ্রাউন্ড না বুঝলে কিন্তু তোমরা কবিতায় ঢুকতে পারবে না, ঠিক আছে, এটা অসম্ভব কবিতা বোঝা ব্যাকগ্রাউন্ড না বুঝে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেখানে আমি লাইন বাই লাইন টেক্সট মানে সহ বোঝাবো, তোমরা ডেফিনেটলি সেটা অ্যাটেন্ড করবে ভালো লাগলে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো সকলে, টাটা।